আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কি বলবেন? না, এখানে একটু আপনার ভুল হয়ে গেল। এই মৃত্যুদণ্ড যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিত, আমার সত্যিকারের বলার কোনো বিষয় থাকতো না। বাংলাদেশের ক্যানাডু কোর্ট, ঠিক এই কোর্টটাই কোর্ট আনকোর্ট ব্যবহার করা হচ্ছে আমাদের লিগ্যাল টার্মে। একটা বিশেষ বাংলাদেশের কোর্ট শেখ হাসিনার লয়ারের কোনো বক্তব্য না শুনে, তাকে কোনো রকম কোনো বয়ান না বলতে দিয়ে তাদের নিজেদের ইচ্ছা মতন একটা রায় এখানে দিয়ে দিয়েছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। দেখুন হাসিনা তিনি দেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে, উনি বরিয়া বিস্তার বেঁধে, উনি একজন মুসলমান, মুজিবুর রহমানের কন্যা, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা। মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া না, কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী কোনো টেরিস্ট না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য। নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি। এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, তারা একটা কিছু কাগজে লিখে দিল, তাদের একটা বিচারের নামে প্রহসন করলো, এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই, একটা অস্থায়ী সরকার, তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে। এটা হাস্যকর ব্যাপার। নাকি কি ভারত গিয়ে ডেকে এনেছিল, না বাংলাদেশের সরকারি মানুষেরা সরকারি হেলিকপ্টারে করে ভারতে পৌঁছে দিয়েছিল। এবং বাংলাদেশের আজকালকার যে গভর্নমেন্ট, তাদের একটা উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য, ভারতকে নাস্তানাবুদ করবার। মাঝে মধ্যেই তারা চিকেন নেক, মাঝে মধ্যেই 7 সিস্টার নিয়ে কথা বলে, বঙ্গোপসাগর। শেখ হাসিনাকে বাংলাদেশে দেবে না। শেখ হাসিনা মোদির একজন কাছের মানুষ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হয়েছে ঠিকই, কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবেন না নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, এটা আমার কথা না, এটা ভারতবাসীদের কথা। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। ভারতবাসীরা শেখ হাসিনার জন্য যে কতখানি পাগল, সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, পালাতক শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা মানুষকে অনেক কষ্ট দিয়েছে। এটা আমার কথা না, এটা মানুষের কথা। সম্মানিত দর্শক, তার শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড রায় হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে। সম্মানিত দর্শক, সেই রায় শুনেই কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা এবং বিএনপি প্রত্যেকটা রাজনীতিবিদরাই কিন্তু মুখ খুলেছে তাদের সেই বিচার নিয়ে। এবার ইন্ডিয়াদের লোকজন, সম্মানিত দর্শক, তারা যে কথাগুলা বলতেছে হাসিনাকে নিয়ে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মোদী সরকার শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে পাঠাবেন না তার বিচার কার্যকর হওয়ার জন্য। এটা কতটুকু সত্য হতে পারে? সম্মানিত দর্শক, চলেন আমরা আগে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি, তাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের কথাগুলো আমরা শুনে আসি। আমি শেখ হাসিনার পক্ষে বা বিপক্ষে আমি কিছুই বলতে চাই না, তবে এইটুকু বলতে চাই, ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক, সেটা শেখ হাসিনার সময়ে অনেকটা ভালো হয়েছিল। সে ট্রেন চলাচল থেকে শুরু করে, বাস চলাচল থেকে শুরু করে, বা পর্যটন, ব্যবসা, সবকিছুর অনেক উন্নতি হয়েছিল। তো আপনি কি মনে করেন যে শেখ হাসিনাকে অবিলম্বে এই বিচারের মুখোমুখি হওয়া উচিত বাংলাদেশে? না, এই বিচারের মুখোমুখি হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড যেভাবে চাইছে, বাংলাদেশ এখন যা পরিস্থিতি, বাংলাদেশে শেখ হাসিনা ঢোকা মাত্র গোপনা কথাই তাকে গুলি করে মেরে দেবে। আমি মনে করি যেটা শেখ হাসিনা বলেছেন, বিবৃতি দিয়েছেন, সেটাই হওয়া উচিত, যে ভোট অবধি তিনি এখানেই থাকবেন। আওয়ামী লীগ ভোটে লড়বে, কিছু সিট নিশ্চয়ই জিতবে, একটা ভালো পজিশনে আসবে। শেখ হাসিনার মামলা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাবে, স্টে আসবে, তারপর শেখ হাসিনা বাংলাদেশে যাবে। আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের জন্য, দেখুন, কারণ একটা ব্যাপার আছে, বঙ্গবন্ধু ভারতের বন্ধু, তার মেয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধু বাংলাদেশকে তৈরি করেছে। আজকে কিছু ওই লোকজন, আমি মুখে আর বাজে ভাষা বলতে পারলাম না, তারা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর মূর্তিতে তারা পেচ্ছাপ করছে, বঙ্গবন্ধুর মূর্তি তারা ভাঙছে, যেখানে তাকে জাতির পিতা বলা হতো, আল্লাহ ভগবান গডের আসনে বসিয়ে তাকে পূজা করতো। হ্যাঁ, তারাও বাংলাদেশের মানুষ, তাদেরকে কেন, তারা আজকে এই কাজটা কেন করছে? আমি একজনের পক্ষ নিয়ে বলতে চাইছি না, কিন্তু পরবর্তীকালে আপনি দেখুন, ছাত্ররা কোথায় গেল? সেই সাকির না কি নাম ছিল ছেলেটার, বড় বড় ডায়লগ মারতো, এবং সেখান থেকে এই ইউনিসের সামনে স্লোগান তোলা হয়েছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কেন? ভারতের খেয়েছে পড়েছে, ভারত থেকে স্বাধীনতা নিয়েছে, ভারতের জন্য আজকে তোরা টিকে আছিস, ভারতের থেকে সবকিছু নিয়েছে। আমি একজন ভারতবাসী, আমি একজন এই দেশের নাগরিক, আমি আমার দেশকে ভালোবাসি, ঠিক আছে? যে দেশের সরকার, এবং আরো একটা কথা, এটাও আপনারা খুব ভালো করেই জানেন, ভারতের পতাকাকে মারিয়ে সেখানকার স্টুডেন্টরা কলেজে ঢুকতো। মনে নেই 1 বছর আগে ডক্টর ইউনিস, একজন নোবেল জয়ী, তিনি কি প্রতিবাদ করেছেন আমি জানতে চাই। তিনি ভারতের জন্য উল্টে তিনি বলেছিলেন চিকেন নেক দখল করে নেব, উল্টে তিনি বলেছিলেন ভারতকে তিনি চোখ রাঙিয়েছিলেন, তাদের সেনাপ্রধানরা ভারতকে চোখ রাঙিয়েছিল। ভারত জানে যে বাচ্চা ছেলে কিছু বলেনি, ছেড়ে দিয়েছে, কিন্তু ছেড়ে দেওয়া মানে এই নয় যে সরকারটা চলছে, আমি শেখ হাসিনার কথা ছেড়ে দিলাম, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন কি না হবেন ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করতে পারেন, কারণ তিনি একজন কূটনৈতিক ব্যক্তি, ভারত সরকার তাকে এখানে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, ব্যাপার তার আলাদা। কিন্তু আমি এটা মনে করি, যে সরকারে যেই থাকুক না কেন, আমি একটা অন্য দেশ,
সেই দেশের আমি নিজের দেশে সেই দেশের আমি অসম্মান করব? আমি আজকে ভারত, আমি যদি মনে করি যে নেপাল আমার পাশে আছে, নেপাল আমার কাছে কিচ্ছু না, একটা বাচ্চা দেশ, আমি তাকে অসম্মান করি, আমি তার পতাকাকে অসম্মান করি, আমি তার একে অসম্মান করি, কেন? আপনারা তো এখান দিয়ে যাওয়া আসা করেন, শিয়ালদার মোড়ে মৌলালি ঘুরলে এইখান থেকে বালিঘাটা থেকে এইখানে রবীন্দ্রনাথের পাশে বঙ্গবন্ধুর মূর্তি সেখানে আজও পরিষ্কার করে রেখে দিয়েছে এখানকার মিউনিসিপ্যালিটি, কলকাতা মিউনিসিপ্যালিটি, এবং সেখানে রীতিমতন মালা টালা দেওয়া হয় বিভিন্ন দিনে, স্পেশাল দিনে, এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আমি একটা প্রতিবেশী দেশ হয়ে, আমি একটা প্রতিবেশী পশ্চিমবঙ্গ রাজ্য হয়ে যদি আজকে বঙ্গবন্ধুকে রবীন্দ্রনাথের পাশে অন্যান্য মনীষীদের পাশে বসাতে পারি এই কলকাতা শহরে, তাহলে সেই বাংলাদেশের মানুষ তাদের জন্মদাতাকে কেন সম্মান দিতে পারে না? এবং সেই শাসক, যে শাসকের আমলে এই রায় হয়েছে, আমি মনে করি রায়ের গলত। কিন্তু এই যে একজন শেখ ইউনিস, তিনি যে আছেন একজন নোবেল বিজয়ী, দেখে মনে হয় মানে একটা কি বলবো, একটা গরুচরকে নোবেল দেওয়া হয়েছে, এছাড়া আর কিছু, এর থেকে ভালো ভাষা আর কিছু নেই। তার আমলে বাংলাদেশে কত খুন হয়েছে, কত ধর্ষণ হয়েছে, এবং তার আমলে আজকে বাংলাদেশের পরিস্থিতি, এই বিষয়টা আমাকে ভাবায়। তার কারণ হচ্ছে, দেখুন, সাধারণ মানুষের জীবনের দাম কোনোদিনই কোনো জায়গায় নেই, কিন্তু একজন রাষ্ট্রনেতা, তার বিচার এত সহজে হয়ে গেল, এটা মেনে নেওয়া যায় না। এবং কারা বিচার করছেন? যারা 2024 সালের আগস্ট থেকে আজ পর্যন্ত একটা ভোট করাতে পারলেন না নিজের দেশে, যারা নিজের দেশে একটা কোনো আন্দোলনকে প্রতিহত করতে পারলেন না, যার আশাটাই একটা ভুলভাবে একজন রাষ্ট্রনেতা তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়ে যার আশা কি ছিল। আমি যদি শেখ হাসিনার আমলটা যদি আমি বলি শেখ হাসিনা খারাপ, আপনি যদি বলেনও যে শেখ হাসিনা খুব খারাপ, যদি আমি মনে করি, কিন্তু শেখ হাসিনার যিনি বাবা বঙ্গবন্ধু, তিনি তো বাংলাদেশের জন্মদাতা, তাদের যে অবদান, তাদের যে বলিদান, তাদের যে আত্মত্যাগ, এটা বাংলাদেশে কখনোই থাকবে না, মেনে নেওয়া, এটা মেনে নেওয়া যায় না। এবং আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এটা একদম খারাপ বিচার হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। এবং এই রায়কে চ্যালেঞ্জ করে আমার মনে হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে গেলে এই রায় অবশ্যই রদ হবে, এবং আশা করা যায় তার আত্মপক্ষ সমর্থন করে তার বলার সুযোগও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল দেবে। বাংলাদেশের মানুষ অভিযোগ করছেন যে এই হাসিনা বহু মানুষকে খুন করেছেন, একটা আয়না ঘর বলেছিল সেখানে ঢুকিয়ে দেওয়া হতো যতক্ষণ না মৃত্যু হতো। না, এগুলো বিতর্কিত অবশ্যই। দেখুন, আমি আজকে এটা বলছি যে বাংলাদেশে আমি তো থাকিনি, কখনো যাইও নি, সুতরাং আয়নাঘরের বিষয়টা আমিও শুনেছি হাসিনা করেছেন, কিন্তু এই শেখ হাসিনা আজকে কিন্তু তার আমলে আমরা বাংলাদেশে কিন্তু গণতন্ত্রের নির্বাচন দেখেছি। যে উত্তাল বাংলাদেশ এবং খারাপ বাংলাদেশের প্রতিপত্তি হয়েছিল, আপনি একটা কথা বলুন তো, আপনাকে আমি একটা কথা জানতে চাই। আমি আজকে শেখ হাসিনা নিয়ে আমরা বলছি, সিকিম আমরা বলছি, কিন্তু আপনি একটা কথা বলুন, জানেন কি, আমি আপনাকে বলছি, এই যে ভারতের ওপর পাকিস্তানের অ্যাটাক হলো, এবং এই যে কয়েকদিন আগে দিল্লির লালকেল্লার সামনে এত বড় একটা বিস্ফোরণ হলো, 13 থেকে 15 জন মারা গেল, সংবাদ মাধ্যমের কাছে কালকে কিন্তু একটা রিপোর্ট উঠে এসেছে, কয়েকজন কাশ্মীরি ডক্টর থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশের যোগসাযোগে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবং যেভাবে একটার পর একটা ভারতের প্রতি হুমকি দেওয়া হয়েছে, শেখ হাসিনা যদি খারাপও হয়ে থাকেন, তিনি তার নিজের দেশের মধ্যে, বাংলাদেশের মানুষ অভিযোগ করছেন। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের মানুষ এখন অভিযোগ করছেন না যে তারা আদৌ কত ভালো আছেন? হাসিনাকে রেখে আমাদের ভারতের লাভ কি? কেন না, এটা কূটনৈতিক বিষয়, এখানে কেন রাখা হচ্ছে আমি সেটা বলতে চাই না, বা আমি জানিও না কেন রাখা হয়েছে। এটা ভারতবর্ষের একটা কূটনৈতিক বিষয়, কারণ শেখ হাসিনা বা বাংলাদেশ, দেখুন, বাংলাদেশের জন্য কিছু কিছু বিষয় থাকে, যেমন আমি আপনাকে বলি, কিছু জিনিস আছে, কিছু দেশ আছে, বাংলাদেশ বলুন, ভুটান বলুন, নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, এগুলো ভারতের প্রতি নির্ভরশীল। আজকে বাংলাদেশ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে কখনো কখনো, কিন্তু ভারত ছাড়া বাংলাদেশের জন্ম সম্ভব হতো না। আজকে শেখ হাসিনাও মারা যেত তার বাবার সাথে। শেখ হাসিনা যখন তার বাবা মারা গেছিল, ইন্দিরা গান্ধী তাকে এখানে প্রায় 5 বছর রেখেছিলেন। 5 বছর পর কোনোভাবে শেখ হাসিনা বাংলাদেশে যায়, নির্বাচন হয়, এবং তখন শেখ হাসিনা জেতে। তারপরে শেখ হাসিনা একবার হেরেছিল, তারপরে আবার কন্টিনিউ পরপর জেতে। এখন বাংলাদেশে বহু মানুষ অভিযোগ করতে পারে রিগিং হয়েছে, আয়না ঘরে অনেককে অত্যাচার করা হয়েছে। সেখানে আমি যদি বলি যে এইগুলো আপাতত একটা বিষয়, বাংলাদেশের শান্তি, বাংলাদেশের শৃঙ্খলা, বাংলাদেশ যে একটা একদম ছোট কান্ট্রি থেকে একটা বড় জায়গায় গেছিল, বাংলাদেশের ব্যবসা, বাংলাদেশের প্রতিপত্তি, সবকিছু শেখ হাসিনার আমলে। ভারতের সঙ্গে উন্নতি, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সবকিছু শেখ হাসিনার হাত ধরে। ডক্টর ইউনিস একজন নোবেল জয়ী, ভারতের সঙ্গে নোংরা ব্যবহার করে। আমি একজন ভারতবাসী হিসেবে আমি এটা মানতে পারি না। আপনি বাংলাদেশের মানুষের কথা বলেন, আমি বলবো ডক্টর ইউনিসের থেকে নোংরা লোক এই মুহূর্তে বাংলাদেশে কেউ নেই। বাংলাদেশে মানবতার বিকাশ পর্যন্ত ডক্টর ইউনিস বন্ধ করে রেখেছেন। সেখানে নারী বিদ্বেষী সরকার। কেন? আমি বলতে চাই, যেদিন ডক্টর ইউনিস এলেন, দেখুন, কোনো সরকার এড়ে যেতে পারে। আমরা এখানেও খুনের রাজনীতি দেখি। ডক্টর ইউনিস কি খুনের রাজনীতি বাঁচানোর চেষ্টা করেছিলেন? আওয়ামী লীগের লোকদের, হিন্দুদের কিভাবে মারা হয়েছিল, শেখ হাসিনার সময়ও হিন্দুদের উপর অত্যাচার হতো, কিন্তু এত হতো না। ডক্টর ইউনিস কিন্তু এও বলেছেন যে যদি আপনারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ না করেন, তাহলে কিন্তু আমি এই পথ ছেড়ে দেবো না। উনাকে এগুলো বলানো হয়, উনি ছেড়ে দেবেন কি? উনি ছেড়ে দিচ্ছেন না কেন? উনি কিরকম শাসক যে দেশে 1 বছরে ভোট করাতে পারেন না? একটা শাসককে পদদলিত করে আরেকজন এসেছে। বাংলাদেশের যেটা কনস্টিটিউশন, সেখানে পরিষ্কার লেখা আছে 3 মাসের মধ্যে ভোট করাতে হবে। আজকে 3 মাস হয়ে 1 বছর হয়ে 1 বছর 3 মাসের বেশি হয়ে গেল, বাংলাদেশে ভোট হচ্ছে না কেন? আমি জানতে চাই। তাহলে সে কিরকম শাসক? আর ডক্টর ইউনিস নিজে একজন নোবেল জয়ী জুরিস্ট,
তিনি এইরকম একটা ক্যাঙ্গারু কোর্টের যে রায়, সেই রায়কে তিনি কিভাবে মেনে নিচ্ছেন? তার তো একজন শাসক হিসেবে বলা উচিত যে এই রায় সঠিক নয়, এই রায় করে তারা নাকি গার্জিয়ান বলে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ হলো কার্যত। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করবে? কারণ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। হাসিনাকে কি ফেরত দেবেন? চাপে রয়েছেন কি নরেন্দ্র মোদী? আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে খুব চাপে? দেখুন, নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এবং ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকেও সেরকম ভাবে কেউ চাপে রাখতে পারেনি। কারণ যখন 1971 সালেও আমরা ডিসিশন নিয়েছিলাম, আমেরিকা আমাদের উপর ক্ষুব্ধ হয়েছিল বাংলাদেশের যুদ্ধে, এবং তারপরে আমরা দেখেছি যে নিউক্লিয়ার নন পলিটিশিয়ান ট্রিটিও যখন সই না করে ভারত, তখনও সিটিবিটি হয়েছিল, তখন আমাদের উপরেও রাগ করেছিল পৃথিবীর অনেক দেশ, এবং আমরা নিউক্লিয়ার টেস্টও করে দেখিয়েছিলাম। ফলে এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, তারা একটা কিছু কাগজে লিখে দিল, তাদের একটা বিচারের নামে প্রহসন করলো, এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই, একটা অস্থায়ী সরকার, তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে। এটা হাস্যকর ব্যাপার, বাট এগুলো হয়। পাকিস্তানে হতে দেখেছি আমরা, পারভেজ মুশারফকে দেখেছি সাজা পেতে, এবং আমরা নওয়াজ শরীফকে দেখেছি সাজার ঘোষণা করতে, তার বিরুদ্ধে আমরা ইমরান খানকে দেখেছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে জেলে আছেন। তো ফলে এই ব্যাপারগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোতে হয়, বাট সেটাতে ভারতের কোনো চাপ নেই। ভারতের একটাই চাপ যে বাংলাদেশে হয়তো এখন রাস্তায় অনেক ঝামেলা হবে, কারণ বিশাল বাহিনী আছে, সাপোর্টার্স আছে যারা আওয়ামী লীগের, তারা হয়তো ভারত বা বাংলাদেশের এই ডিসিশনের বিরুদ্ধে রাস্তায় নামবে। কোনো একটা সময় মিলিটারি শাসন হতে পারে, এবং সেই সব যদি হয় তাহলে আমাদের যে বর্ডার আছে 4000 কিলোমিটার বর্ডার, সেইখান দিয়ে দুস্থ মানুষ বা আতঙ্কবাদীরা না বেরিয়ে আসে, সেটা আমাদের চিন্তা করতে হবে। তার জন্য ভারত ব্যবস্থা নিচ্ছে, এবং বাংলাদেশের আজকালকার যে গভর্নমেন্ট, তাদের একটা উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য, ভারতকে নাস্তানাবুদ করবার। মাঝে মধ্যেই তারা চিকেন নেক, মাঝে মধ্যেই 7 সিস্টার নিয়ে কথা বলে, বঙ্গোপসাগরে তারা নাকি গার্জিয়ান বলে। সেইখান থেকে ভারত কিছু প্রস্তুতি নিয়েছে, আমরা দেখেছি মাঝখানে ভারত বড় বড় এক্সারসাইজ করেছে, কিছু পোস্ট তৈরি করেছে, বিএসএফ সজাগ হয়ে গেছে, ইন্ডিয়ান আর্মি সজাগ হয়ে গেছে, এয়ারফোর্স সজাগ হয়ে গেছে, ব্রাহ্মস একদম তাকিয়ে আছে। তো আমার মনে হয় সেইখান দিয়ে ভারত প্রস্তুতি নিচ্ছে, এবং বর্ডার আরো টাইট করে দেওয়া উচিত, এবং বাংলাদেশকে পাকিস্তানের বন্ধু, ভারতের মোটামুটি শত্রু দেশ বলেই এখন মানা বোধহয় কার্যকারী হবে আমার মতে। শেখ হাসিনাকে কার্যত বাংলাদেশ চাইছে, তাহলে কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হবে? আমার মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া না, কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী কোনো টেরিস্ট না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য। আমার মনে হয় ভারত সেটা করবে না। প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু তার বিরুদ্ধে মানবতা বিরোধী সমস্ত কার্যকলাপ আজকে এই কোর্টে উপস্থাপিত করা হয়েছে। এমনকি এমন বলা হয়েছে তিনি নাকি ভিড় লক্ষ্য করে তিনি ড্রোন উড়িয়েছেন, হেলিকপ্টার নিয়ে গেছেন, এমনকি মানব অস্ত্র ব্যবহার করা হয়েছে যাতে ওই ভিড়টাকে কার্যত খতম করার চেষ্টা করা হয়। আমি আপনাকে প্রশ্ন করব যে ওনাকে কি ভারত গিয়ে ডেকে এনেছিল, না বাংলাদেশের সরকারি মানুষেরা সরকারি হেলিকপ্টারে করে ভারতে পৌঁছে দিয়েছিল? যদি তাই হয় তাহলে আগে সেই মানুষগুলোকে তো ফাঁসি দেওয়া হোক যারা ওনাকে এখানে পাঠিয়েছিল। এবার ভারতকে বললেই ছেড়ে দেবে একজনকে ফাঁসিতে লটকানোর জন্য একজন প্রধানমন্ত্রীকে? আমার মনে হয় না সেটা হবে কোনোদিন। এর আগে আমরা দেখেছি দলাই লামা নিয়ে অনেক জলঘোলা করেছিল চীন, কিছুই হয়নি। এর আগে আমরাও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি মানে অনেক ভারতকে চাপ সৃষ্টি করেছেন ট্যারিফ নিয়ে, ভারতের উপরে কর বসাবার জন্য, তাতেও কিছু হয়নি। আমার মনে হয় না বাংলাদেশের এইসব আবদার খুব একটা সিরিয়াসলি কেউ নেবে। বাট ডেফিনেটলি একটা আন্তর্জাতিকভাবে জলঘোলা করছে বাংলাদেশ, আস্তে আস্তে সন্ত্রাসবাদী একটা দেশ হয়ে যাচ্ছে, মৌলবাদী ইসলামিক শক্তিরা সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে, জামাতে ইসলামের মতো এবং আনসারুল বাংলার মতো, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বিচারের নামে প্রহসন হচ্ছে, এবং যারা বিচার দাবি করেছে তাদেরকে উকিল অবধি দিতে দেয়নি। আপনি যদি দেখেন 3 মাস সময় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, এবং শেখ হাসিনাও কোথাও তো আত্মপক্ষ সমর্থন করতে পারেননি, কারণ উনি এবং ওনার ছেলে যে স্টেটমেন্ট দিয়েছেন আমরা অ্যাপিলও করবো না এই মৃত্যুদণ্ডের এগেনস্টে, কারণ এটাতে ডেমোক্রেসি নেই, তো সেখানে কিভাবে এই জুডিশিয়ারি হতে পারে? তো এটা একটা ক্যাঙ্গারু কোর্ট বলতে পারেন আমাদের, যেটা আমরা বলি। তো সেইখানে আমার মনে হয় না, এটা জলঘোলা নিশ্চয়ই হবে, বাট যে ভারত ওনাকে দিয়ে আসবে আমার মনে হয় না। ইউনূস সরকার চাপ সৃষ্টি করতে পারে ভারতের উপর কোথাও হাসিনাকে নিয়ে, যে এবার তো রায় হয়ে গেছে, কোর্টের আদালতে যখন রায় হয়ে গেছে তাহলে আপনারা ফিরিয়ে দিন? আমার ব্যক্তিগত মতামত, ইউনূস সরকার বা এখনকার প্রধান উপদেষ্টা এবং তার দলবল বাংলাদেশে কিছু কখনো কখনো আমেরিকা বা চীন বা পাকিস্তানের এজেন্ডা খেলছে, এবং তাই জন্য আমরা দেখতে পাই যে আইএসআই এর জেনারেলরা ঘুরছেন বাংলাদেশে। কিছুদিন আগে লেফটেন্যান্ট জেনারেল মির্জা ঘুরে গেছেন বাংলাদেশ থেকে। আমরা দেখতে পাই লালমনিরহাট এয়ারপোর্টে নানান রকম চায়নার ইন্টারেস্ট দেখা যাচ্ছে, আমরা নানান রকম উক্তি শুনতে পাচ্ছি ইন্টারনেটে, এবং সেখান থেকে মনে হয় ভারত বিরোধিতা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, এবং সেটা কত সুদূর প্রসারী হবে আমি জানি না, কারণ উনি তো পালিয়েছিলেন, ভারত তাকে জায়গা দিয়েছে। এবার এনাকে যদি পালাতে হয় তাহলে কে তাকে জায়গা দেবে সেটা আমাদের কাছে, সেটাও একটা চিন্তার বিষয়। আমরা শেখ হাসিনাকে রেখে ভারতের বিপদ বাড়াচ্ছি না? ভারত সবসময় এই বঙ্গবন্ধুর পরিবারকে আশ্রয় দেয়, সেই রীতিটাই এখন বিজেপি মানে বর্তমানে যারা রয়েছে কেন্দ্র সরকার তারা পালন করছে। ভারত যখন যে কেউ ভারতের সাথে সহযোগিতা করেছে, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবস্থা রেখেছে, ভারত সবসময় তাকে সাহায্য করেছে। ভারতের সেই ব্যাপারে কোনোদিন, দলাই লামা তো আমাদের দেশে এত বছর আছেন, তাসলিমা নাসরিনও আছেন, ভারতের সেরকম ভাবে কোনো যে বাংলাদেশকে ক্ষতি করবার জন্য ওনাকে আশ্রয় দিয়েছে তা না। উনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং সেই দেশের সরকার এসে আমাদের এখানে ওনাকে ছেড়ে গেছে, তাদের হেলিকপ্টারে করে এসেছেন, ভারতের হেলিকপ্টারে না। সেইখানে আমার মনে হয় যে ভারতবর্ষ তার যেটা রাজধর্ম সেটা পালন করছে, এবং সেটাতে আমি অন্যায়ের কিছু দেখি না। এইখানে যেটা হচ্ছে আপনি যদি দেখেন যে একটা উগ্রপন্থী শাসন ব্যবস্থা চলে আসছে বাংলাদেশে, এবং সেখানে আখেরে কি হচ্ছে, বাংলাদেশে সিরিয়ার মতো ইকোনমিক্যালি ডাউন হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, রাস্তায় ছিনতাই হচ্ছে, মানুষজনের ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে, একটি বড় পার্টি আওয়ামী লীগ ব্যান করে দেওয়া হলো।
আপনি ভাবুন ভারতবর্ষের যে একটি কোনো বড় পার্টি ধরুন কংগ্রেস বা বিজেপি এরকম পার্টিকে কেউ ব্যান করে দেয়, তাহলে তো সেটা তো একরকম করে দেখা যায় তো ডিক্টেটরশিপই হয়ে গেল। তো সেই রকম অবস্থায় বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে, তারা ভোটে লড়তে ভয় পাচ্ছে বলে, না হলে ব্যান কেন করছেন? উনি তো ভারতে আছেন। তো আপনারা আন্তর্জাতিক কোর্টে কোথাও গিয়ে কি এই বিচারটা মানে রায় পাবে? কারণ কেন আন্তর্জাতিক কোর্টে কোথাও কি ইউনূসের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে এই ক্ষেত্রে? দেখুন, আন্তর্জাতিক কোর্ট ভারতবর্ষের মতো মহান দেশকে, বড় দেশকে, পৃথিবীর এত বড় দেশ, এত বড় সামরিক শক্তি যে শায়েস্তা করে দেবে একটা লোকাল একটা বিচারে, আমার মনে হয় না। তাহলে তো ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যেত, আর ইসরায়েলের সাথে যেটা হামাসে চলছে সেটাও বন্ধ হতো, এবং পৃথিবীতে তো শান্তি নেমে আসতো। আন্তর্জাতিক কোর্টে এগুলো বছরের পর বছর চলতে থাকবে। আমার আরো এখন বাংলাদেশে আমরা যেটা দেখতে পাবো, হয়তো অরাজকতা দেখতে পাবো, রাস্তায় মানুষ নেমে পড়বে, এবং যারা আওয়ামী লীগের সাপোর্টার তারাও হয়তো অনেক কিছু ঘটাবে, এবং তারপরে হয়তো মিলিটারিও নামবে, আমরা দেখতে পাবো। আমাদের নট এ ম্যাটার অফ জব। যে বঙ্গবন্ধু ওই বাংলাদেশ পাকিস্তান থেকে আজাদি করে, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল আমার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায়, ভারতের মিলিটারির সহায়তায়। আজকে যে বাংলাদেশ দেখছে, বাংলাদেশের যে ঝান্ডা উঠছে পথ করে, আজকে যে বাংলাদেশের কনস্টিটিউশন হয়েছে, আজকে যে বাংলাদেশে আদালত হয়েছে, এই সবই মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে করেছে। এই কারণে মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে আমার এই কলকাতাতে ব্রিগেড ময়দান কানায় কানায় পূর্ণ, ওরকম ব্রিগেড ভারতের ইতিহাসে, কলকাতার ইতিহাসে, বাংলার ইতিহাসে খুব কম হয়েছে। সেখানে পাশে ইন্দিরা গান্ধী, লক্ষাধিক মানুষ তাদের সামনে দাঁড়িয়ে কি বলেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যে পাকিস্তানের গোলামি থেকে আজাদি পেয়েছি, আজ যে বাংলাদেশ হয়েছে, আজ যে বাংলাদেশের ঝান্ডা উঠছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের মিলিটারির যদি সহযোগিতা না পেতাম, তাহলে কোনোদিনই সেটা সম্ভব হতো না। তাই জনম জনম পর আমরা ভারতের কাছে চির ঋণী হয়ে থাকবো। সেই রেকর্ড আজও ভারতবর্ষের বুকে, বাংলাদেশের বুকে বিভিন্ন মিডিয়ার কাছে, অল ইন্ডিয়া মিডিয়ার কাছে রেকর্ডভুক্ত আছে। সেই ছবি আজও অনেকের কাছে আছে। সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসিনা যখন বেরিয়াবস্থা তুলল, যখন গণঅভ্যুত্থান হলো, যখন চারিদিকে হাসিনার বাড়ি ভেঙে চুরমার করার চেষ্টা চললো, আগুন লাগানোর চেষ্টা করলো, তখন উনি বাংলাদেশ গেলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন না। উনি 20টা মুসলমান কান্ট্রি আছে, আরব আছে, কাজাকিস্তান আছে, ইরান আছে, কোনো জায়গায় গেলেন না। তিনি ভারতবর্ষের মোদি, যে মোদি সনাতনী, যে মোদি হিন্দু, সেই ভারতের প্রধানমন্ত্রী তার কাছে আশ্রয় নিল। তখন ওই বাংলাদেশের একটা মহিলা, যুবতী মহিলা, তাদের সে বলছে কি, পেইলে সে রে পেইলে সে, মোদি রে বউ পেইলে সে, পেইলে সে রে পেইলে সে, হাসিনা বুবু পেইলে সে। আজকে গণঅভ্যুত্থানের পরে এই যে ইউনূস, এ কোথায় ছিল? এ ছিল আমেরিকায়। ইউনূস মিন্স আমেরিকার দালাল, ইউনূস মিন্স একজন সমস্ত যে মুসলমান মৌলবাদ তার দালাল। আজকে বাংলাদেশে ইউনূস সরকার হচ্ছে কাঠপুতলি সরকার। পেছনে কারা আছে? পেছনে আছে মৌলবাদ, পেছনে আছে সন্ত্রাসবাদ, পেছনে আছে জৈশে মোহাম্মদ, পেছনে আছে আরো অনেক লস্করে তৈবা। আজকে হাসিনা পালিয়ে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়, কিন্তু এই বাংলাদেশের ইতিহাস ঘেটে দেখুন, যত ভারতবর্ষের বাইরে মুসলমান কান্ট্রি দেখুন, নিজেদের মধ্যেই কেলাকেলি হয়। এই আমাদের বাংলাতেও হচ্ছে, তৃণমূলে আরাবুল ভারতের শওকত মোল্লা কেলাকেলি, অর্থাৎ দুটো বাঘের বাচ্চা থাকলেই কেলাকেলি হবে। ঠিক সেই রকম যত পৃথিবীতে মুসলমান দেশ আছে, সব জায়গায় নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আজকে বাংলাদেশের ইতিহাস বলছে, ওখানে বেনজির ভুট্টো ফাঁসিতে গেছে, সেখানে সেনাপতি শাসন হয়েছে। আজকে যে সরকার, ওখানকার অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার না, সেই অন্তর্বর্তীকালীন সরকার পুতুল নাচ দেখেছে। পুতুল নাচ, পুতুল কথা বলতে জানে না, কাঠের পুতুল, কিন্তু তাদেরকে স্টেজের মধ্যে সাজানো হয়, আর পেছন থেকে সুতো দিয়ে টানা হয়, টাকাটুকু টাকাটুকু বলে নাচ হয়, পুতুল নাচ। ইউনূসও আর ইউনূস সরকারের যে আদালতগুলো আছে,
ওই টুকুর টাকুর নাচনে কোদনে হেলেনের মতো আজকে রায় দিয়ে দিল। কিন্তু আমি হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, আমি ভারতবর্ষের একজন সনাতনী মুসলমান হিসেবে বলছি, আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি, রায় বেরিয়েছে কোথায়? বাংলাদেশে। আয় না, কত বাপের বেটা আছিস, বাংলাদেশ থেকে ওই রায় নিয়ে আয়, যে হাসিনাকে তুলে নিয়ে যা, দেখ কেমন লাগে। লম্বা চওড়া ভাষণ আর লম্বা চওড়া আদালত, আপনার গলে মে কুত্তা শের হোতা হ্যায়। চল ইন্টারন্যাশনাল কোর্টে, দেখি কত দম আছে। পেরো বেড়া পেরো, ওদের একটা 4 ফুটিয়া মাল আছে, 4 ফুটিয়া। মুলি সাহেব, হাই সাহেব, ভাই সাহেব বলে, সে আবার বলে কলকাতা দখল করবো। 4 ফুটিয়া মাল, বউয়ের কাঁধে পড়ে না, বউকে ছুতে গেলে লাফ মারতে হয়, সে 4 ফুটিয়া মাল বলে কলকাতাকে দখল করবো। আয় বেড়া টুকবে, দেখি কত বাপের বেড়া, আয় তুই বেড়া পেটি। আর হাসিনার একটা লোম সোজা করতে দেবো। আরে ওরকম চিঠি খালে ফেলে দিই, ওরকম চিঠি রোজ আসে, রোজ ফেলে দিই আমরা। ভারতবর্ষের ওরকম অগণতান্ত্রিক নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তী সরকারের বা ওখানকার আদালতের রায়কে আমরা পেচ্ছাপ করে হিচু করে উড়িয়ে দিই। কে মোকাবেলা করবে? আয় না, ভারত আয় না মোকাবেলা করবে। কোন শালা করবে, কোন হারামের বাচ্চা করবে? আয় ইন্ডিয়াতে, দেখি কার কত দম আছে। একটা হাসিনা, একটা অসহায় নারী, যারা বলে না মোদি মুসলমান বিরোধী, আর মোদির এই মুসলমান, এই বাংলার মুসলমানরা মোদির রাস্তায় হাঁটবে, মোদির চাল খাবে, মোদির ইঞ্জেকশন নেবে কোভিডে, মোদির কোভিডের মানে সময় টাকা নেবে, আর ভোট দেওয়ার সময় দিদি এবারে এসআরে ফাটা বাঁশে সব মাথা আটকেছে। আর সেই দিদি মুসলমানরা ওয়াকফের আন্দোলন করতে গেলে বলে দিল্লি চাও, এবারে দিল্লি দেখেই দেবে। আর হাসিনা বাবু ভারতবর্ষের আশ্রয় নিয়েছে, আপনার বাড়িতে যদি কেউ বিপদ করে গ্রস্ত হয়ে যায়, আপনি কি তাকে লাত মেরে তাড়িয়ে দেবেন? এটা ইনসাফ? এটা ইসলাম বলেছে? কোন কোরআনে বলেছে, কোন হাদিসে বলেছে? বেসাহারাকে সাহারা দিতে ইসলাম বলেছে, তাই মোদি তাকে সাহারা দিয়েছে। কোনো মাইকেল আলের ক্ষমতা নেই যতক্ষণ না ভারতবাসী চাইবে, যতক্ষণ না মোদি চাইবে, যতক্ষণ না বিদেশ মন্ত্রী চাইবে, যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রী চাইবে, তার একটা বাল্ব ছুতে পারবে না। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন, ভারতবাসীরা যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই সেটা দর্শক শ্রোতা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।